সবাই শুনতে পাচ্ছো? Can you hear me clearly? Yes, ma'am. Okay. আচ্ছা, আমরা আজকে পড়ব প্রোটিনিউরিয়া এন্ড রেনাল ফাংশন টেস্ট। আমাদের আজকের টপিকটা শুরুতে যেটা বলে রাখি সেটা হচ্ছে এই যে রেনাল ফাংশন টেস্ট। অলরেডি তোমরা পড়েছো, কি কি ফাংশন টেস্ট করেছো বলো তো? থাইরয়েড ফাংশন টেস্ট করেছো? থাইরয়েড ফাংশন টেস্ট করেছো? হ্যাঁ, থাইরয়েড ফাংশন টেস্ট আর লিভার ফাংশন টেস্ট করেছো? করা হয়েছে? Yes, ma'am. হ্যাঁ, তার মানে ফাংশন টেস্ট আমরা তিনটা অর্গান ফাংশন টেস্ট করে থাকি। একটা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, একটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আর একটা করে থাকি রেনাল ফাংশন টেস্ট। আচ্ছা, রেনাল ফাংশন টেস্ট আমরা যখন কিডনি সিস্টেম পড়াই তখনও কিছুটা পড়ানো হয়েছে। আবার একই জিনিস আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতেও এই টপিকটা আছে। এটা এখনো আবার এই জন্য রিপিট হতেও পারে। কিছু কিছু জিনিস তো অবশ্যই রিপিট হবে, যেহেতু ফাংশন টেস্ট আমরা পড়েছি একই জিনিসই, কম আর বেশি। তো সেপারেট লেকচারে ধরো যদি লাস্ট লেকচারটা রেনাল সিস্টেমে তোমাদের রেনাল ফাংশন টেস্ট অন্য কেউ পড়িয়ে থাকে, আর আজকে আমি এখন পড়াচ্ছি, টুকটাক এদিক ওদিক ডিফার করবে, বাট মেইন জিনিসগুলো আলাদা থাকবে, কারণ এক একজনের লেকচার স্টাইল এক এক রকমের হয়। তোমাদের কাছে যদি দুটো লেকচারই থাকে, তোমরা দুটো পড়বে, যেটা তোমাদের কাছে ইজি মনে হবে, যেটা তোমাদের কাছে অ্যাকসেপ্টেবল মোর মনে হবে, সেটা তোমরা পড়ে নেবে, অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমরা পড়বো রেনাল ফাংশন টেস্টের আগে প্রোটিনিউরিয়া সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। আর এক্সামের মধ্যে এই ফাংশন টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনটা ফাংশন টেস্ট করে যেতেই হবে তোমাকে, কোনো না কোনোটা আসেই পরীক্ষাতে। একটা আসে, মোর দেন ওয়ানও আসে, আর একটা যে অংশ দুইটাই চলে এসছে। অনেক সময় এমন ভাবে কোয়েশ্চেন হয় তিনটা থেকেই টাচ করে ফেলেছে, এরকম হতে পারে। সুতরাং এই তিনটা ফাংশন টেস্টই খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। বিশেষ করে ভাইভাতে তো আরো বেশি ধরা হয়, ভেতর থেকে ছোট 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 ইন ডিটেইলস এ পড়বে, ভেতর থেকেই ছোট ছোট জিনিসগুলো ধরে 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 ভাইভা ধরা হয়ে থাকে। তো এই তিনটা টপিক খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে এবং কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা আজকে পড়ি, প্রথমে শুরু করছি প্রোটিনিউরিয়া দিয়ে। প্রোটিনিউরিয়া যে কোনো নিউরিয়া টাইপের ব্যাপারগুলো মানেই হচ্ছে when that particular substance is present in the urine. প্রোটিনিউরিয়া মানেই হচ্ছে প্রোটিন ইন দি ইউরিন। তাহলে কেমন এই শুধু প্রোটিন প্রেজেন্স থাকাটাকেই আমরা প্রোটিনিউরিয়া বলবো, নাকি আমাদের আরো কোনো পার্টিকুলার ডেফিনিশন আছে? ইউজুয়ালি আমরা যদি নরমালি খুব সাধারণভাবে বলি যে প্রোটিন ইউজুয়ালি ক্যানট ক্রস দি গ্লোমিউলার মেমব্রেন। আমাদের মেমব্রেনের স্ট্রাকচারটাই এরকম থাকে, এবং প্রোটিনের চার্জ প্লাস প্রোটিনের ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। We have already started our lectures. ফার্স্ট আমরা আজকে প্রোটিনিউরিয়া পড়বো। প্রোটিনিউরিয়া পড়ার পর আমরা আজকে আমাদের রেনাল ফাংশন টেস্ট করব। আমি যেটা শুরুতেই বলে দিয়েছি যে রেনাল ফাংশন টেস্ট রিপিট হতে পারে, কারণ রেনাল ফাংশন টেস্ট আমরা রেনাল সিস্টেমেও পড়িয়ে থাকি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেন দুইবারই দেখানো হয় বা পড়ানো হয়। সুতরাং তোমাদের কাছে যদি দুটো লেকচারই চলে আসে দুজন ডিফারেন্ট পার্সনের, ইউ উইল রিড which will be easier to you. Please read this, আর কিছু না। আর প্রোটিনিউরিয়ার ডেফিনিশন আমরা বলছিলাম যে ইউজুয়ালি প্রোটিন ক্যানট পাস থ্রু দি মেমব্রেন। গ্লোমিউলার মেমব্রেন প্রোটিন পাস করতে পারে না। আচ্ছা, তোমাদের কি নেফ্রনের স্ট্রাকচারটা মনে আছে? এনিবডি? পার্টস অফ নেফ্রন মনে আছে? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, প্রথমে ছিল একটা মেমব্রেন, গ্লোমিউলার মেমব্রেন, সেটা থেকে গ্লোম্যান্স ক্যাপসুলে আসবে, আসার পর রেনাল টিউবিউলস গুলোতে যাবে। ম্যাম, কেউ মনে হয় ওয়েটিং এ আছে। ওয়েটিং এ আছে? আমরা যখন রেনাল নেফ্রনের মধ্যে যখন আমরা নেফ্রনের স্ট্রাকচার পড়েছিলাম, আমরা বলেছি যে গ্লোমিউলার মেমব্রেন ইউজুয়ালি ডাজ নট অ্যালাউ the entry of protein into the urine. তাহলে প্রোটিনের ইউরিনটার মধ্য দিয়ে ইউজুয়ালি প্রোটিন পাস করতে পারে না। তবে ব্যাপারটা ঠিক তা নয়, একদম অ্যাবসলিউট ব্যাপার যে তা নয়। কিছু কিছু খুব স্মল অ্যামাউন্ট অফ দি প্রোটিন ক্যান অলসো পাস থ্রু দি ইউরিন, খুব লিটল অ্যামাউন্ট অফ প্রোটিন। এই লিটল অ্যামাউন্ট অফ প্রোটিনটা কতটুকু? লেস দেন 150 মিলিগ্রাম পার ডে। এই লেস দেন 150 মিলিগ্রাম পার ডে ইজ নট সিগনিফিকেন্ট ওয়ান।
এই জন্য কখন আমরা এটাকে প্রোটিনিউরিয়া বলবো, যখন এই 150 মিলিগ্রাম পার ডে এর চেয়ে বেশি প্রোটিন আমাদের ইউরিন দিয়ে পাস করতে পারবে। when there is an increased amount of the protein which is usually more than 150 milligram per day, it is called the proteinuria. এবং প্রোটিনিউরিয়ার মধ্যে সাধারণত দেখা যাচ্ছে অ্যালবুমিনটাই অনেক সময় ক্রস করে চলে যায়। তো যখন 150 to 300 milligram per day of albumin will be passing through the urine, আমরা এর নাম দিব microalbuminuria, মানে little amount of albumin. And when the amount is more than 3 gram per day, অনেক বেশি পরিমাণে যাচ্ছে, we will call it massive proteinuria. এবং massive proteinuria indicates that glomerular membrane is hugely damaged. glomerular membrane ভালো করে কাজ করতে পারছে না। তাহলে মেমব্রেনের ইনট্যাক্ট আছে কিনা, মেমব্রেনটা ফাংশনিং আছে কিনা, সেটা অনেকটা আমরা এই proteinuria দিয়ে ডিটেক্ট করতে পারি। So proteinuria means when there is increased amount of the protein excretion, usually more than 150 milligram per day, is known as the proteinuria. এবং প্রোটিনিউরিয়াটা যখন 150 থেকে 300 মিলিগ্রাম পার ডে হয়ে যায়, we will call it microalbuminuria. usually albumin পাস করে বলে, when it is more than 3 gram per day, it will be massive proteinuria. প্রোটিন কেন অ্যাপিয়ার করবে ইন দ্য ইউরিন, why proteinuria will occurs, সেক্ষেত্রে অনেকগুলো কারণ থাকবে। তো কারণগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম যে হতে পারে অনেকগুলো কারণে, যে তোমার বডিতে কোনো কারণে, কোনো স্পেসিফিক ডিজিজের হোক বা কোনো কারণে হোক, প্লাজমা প্রোটিনের প্রোডাকশনটা বেড়ে গেছে। The amount of the plasma protein has been increased, that's why the proteinuria is occurring. অথবা কোয়ালিটিটা ডিফারেন্ট কিছুতে কনভার্টেড হয়েছে, that's why plasma protein is appearing in the urine. অথবা ইন্টিগ্রিটি অফ দ্য গ্লোমিউলার মেমব্রেন, মেমব্রেন যেহেতু যে ইনট্যাক্ট নাই, মেমব্রেনটার কোনো কারণে ডিফেক্টিভ হয়ে গেছে, সে কারণে দ্য মেমব্রেন ইজ নাও অ্যালাউইং দ্য প্রোটিন। রেনাল টিউবুলার স্ট্রাকচারস এন্ড ফাংশন, ইউজুয়ালি যে ছোট ছোট প্রোটিন গ্লোমিউলার মেমব্রেনকে ক্রস করতে পারে, দে আর ইউজুয়ালি অ্যাবজর্বড বাই দি রেনাল টিউবুল। নর্মাল পার্সনের ক্ষেত্রে, হেলদি পার্সনের ক্ষেত্রে যদি কখনো রেনাল টিউবুলার অ্যাবজর্পশনটা ইন্টারাপ্টেড হয়, দ্যাট মিনস রেনাল টিউবুলার স্ট্রাকচারাল বা ফাংশনাল কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও প্রোটিনিউরিয়াটা অ্যারাইজ করতে পারে। অথবা অ্যাবনর্মাল সিক্রেশন অর ব্লিডিং ইন দি ইউরিনারি ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্টে হয়তো কোনো স্টোন আছে, সেই স্টোনের কারণে ইউরিনারি ট্র্যাক্ট থেকে ব্লিডিং হচ্ছে, অথবা সিভিয়ার কোনো ইনফেকশন হয়েছে, ব্লিডিং হচ্ছে, এই সমস্ত কারণগুলোতে প্রোটিনিউরিয়া অ্যাপিয়ার করতে পারে। তাহলে আমাকে দিতে পারে হোয়াট আর দি কজেস অফ দি প্রোটিনিউরিয়া। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড একটা এক্সপ্লেনেশন, যে আমার কোথায় কোথায় ডিফেক্ট গুলো হলে আমি প্রোটিনিউরিয়াটা হব। এটা জাস্ট তোমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে হ্যাঁ আমার এটা গ্লোমিউলার মেমব্রেনের প্রবলেম হতে পারে, ইট মাইট বি দ্য টিউবুলার প্রবলেম, or it might be the abnormal amount of the protein is producing in my body, that's why the proteinuria is occurring anywhere in the body, that may cause proteinuria. শুধু যে কিডনি ডিজিজের কারণে প্রোটিনিউরিয়া হবে তা না, কিডনি ছাড়াও অন্যান্য কারণেও যে প্রোটিনিউরিয়া হতে পারে, সেটার এক্সপ্লেনেশনটাই এখান থেকে আমার পাওয়া। এখন কজেস অফ প্রোটিনিউরিয়া, এটা পরীক্ষা প্রায় আসে, ডিফাইন প্রোটিনিউরিয়া, হোয়াট আর দি কজেস অফ দি প্রোটিনিউরিয়া। কজেস অফ দি প্রোটিনিউরিয়া গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলেছি। ফার্স্টলি আমরা রেনাল কজ হিসেবে এটাকে মেনশন গুলো করছি, হোয়াট আর দি রেনাল কজেস। একেবারে দ্য ডিজিজ ইটসেলফ ইজ ইন দি কিডনি, কিডনির অসুখ যেগুলো সেগুলো, যেমন নেফ্রোটিক সিনড্রোম। It is a very important and very common renal disorder. You will learn about it more when you will be in the medicine ward. Nephrotic syndrome এ massive proteinuria হয়। তাহলে নেফ্রোটিক সিনড্রোম যখন হয়, তখন আমাদের রেনাল গ্লোমিউলার মেমব্রেনটা ড্যামেজ হয়ে যেতে পারে, that's why their protein may appear in the urine. This is a kind of renal disorder. আবার কি হতে পারে, কোন রেনাল ইনফেকশনের কারণে, যেমন টিউবারকিউলোসিস, পাইলোনেফ্রাইটিস, হয়তো তোমরা শুনেছো যে কিডনিতে টিবি হয়, কিডনির টিবি হয়েছে, কিডনিতে ইনফেকশন হয়েছে, that's why protein is appearing in the urine. কখনো chronic glomerulonephritis, it is an inflammatory condition of the glomerulus. ক্যালকুলাই, অর্থাৎ কিডনিতে পাথর হয়েছে, টিউমার, কিডনিতে কোনো টিউমার হয়েছে, তাহলে এন্টায়ারলি কিডনি ডিজিজ গুলোর কারণেও আমাদের প্রোটিন অ্যাপিয়ার করছে। তাহলে এটা হলো রেনাল কজ। শুধু কি রেনাল কজে হচ্ছে? নট দ্যাট, পোস্ট রেনাল কজ যেটা হয়, আমরা যখন স্ট্রাকচার থেকে চিন্তা করব, কিডনি নিচে যে স্ট্রাকচার গুলো থাকবে, the structures that will be below the kidney, that will be known as post renal cause. যেমন কি কিডনি নিচে থাকবে ureter, urinary bladder, urethra, prostate, এই স্ট্রাকচারস গুলো। So post renal cause means the structure that are present after the urine or below the urine and the disease is there.
যেমন সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা ব্লাডারের ইনফেকশন হতে পারে, সেটা ইউরেথ্রা ইনফেকশন হতে পারে, সেটা ইউরেটারের ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, সিস্টাইটিস, সিস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা। এখানেও কোনো টিউমার অথবা স্টোন থাকতে পারে, দিস উইল কজ প্রোটিনিউরিয়া। তার মানে এগুলো হচ্ছে পোস্ট রেনাল কজ, মানে ডিজিজ গুলো এই স্ট্রাকচার গুলোতে হয়েছে। Pre-renal cause মানে the disease is not involving the urinary tract, এটা একেবারে অন্যরকম ডিজিজ যেটা রেনালের সাথে সামঞ্জস্য দরকারই নাই, কোনো রিলেটেডই নাই, বাট স্টিল proteinuria is occurring. For example, febrile illness, অনেক জ্বর হলেও কিন্তু proteinuria হতে পারে। Congestive cardiac failure, disease হচ্ছে হার্টের, but protein is passing through the urine. That's why causes of the proteinuria are defined in 3 ways: pre-renal, renal and post-renal cause. আমরা যেহেতু renal সিস্টেমটাকে বেশি হাইলাইট করছি, that's why we have given the first cause renal cause, আর তারপরে আমরা post-renal এবং pre-renal cause দিয়েছি। এটা তোমাকে কিছুটা মেমোরাইজ করে নিতে হবে। আচ্ছা, টাইপস অফ দি প্রোটিনিউরিয়া যদি বলা হয়ে থাকে যে আমরা কয় ভাগে ভাগ করতে পারি প্রোটিনিউরিয়াগুলোকে, একটা হতে পারে গ্লোমিউলার অরিজিন, যখন গ্লোমিউলার মেমব্রেনের ইন্টিগ্রিটিটা লস হয়ে যায় তখন যখন প্রোটিনিউরিয়াটা হবে, দ্যাট ইজ নোন এজ দি গ্লোমিউলার প্রোটিনিউরিয়া। টিউবুলার প্রোটিনিউরিয়া মিন্স যখন আমরা বলেছি যে some small molecular weight protein may pass normally in the urine but tubule will reabsorb them, কিন্তু যখন tubular structure or function is disrupted তখন যে প্রোটিনিউরিয়া হবে সেটা হচ্ছে টিউবুলার প্রোটিনিউরিয়া। ওভারলোড প্রোটিনিউরিয়া যেটাকে বলা হচ্ছে, দ্যাট মিন্স তোমার বডিতে কোনো কারণে abnormal amount of protein is produced, abnormal amount of plasma protein অথবা abnormal amount of other proteins in the blood, that's why excess protein is appearing in the urine. And functional proteinuria, there are certain benign conditions where proteinuria may appear but that is not harmful for your health. এইগুলোকে আবার একটুখানি এক্সপ্লেনেশন করা হয়েছে। গ্লোমিউলার প্রোটিনিউরিয়া যেটা আমরা বলেছি যে গ্লোমিউলার মেমব্রেনের পারমিয়াবিলিটি অর ইন্টিগ্রিটি when lost, এক্সাম্পল নেফ্রোটিক সিনড্রোম যখন আমরা প্রোটিনিউরিয়াটা হয়ে থাকে, এন্ড ইউজুয়ালি গ্লোমিউলার প্রোটিনিউরিয়াটা ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয় এবং পার ডেতে 1 গ্রাম অফ প্রোটিন মে পাস টু দি ইউরিন। আচ্ছা, এটা হচ্ছে খুব সিরিয়াস টাইপের প্রোটিনিউরিয়া বিকজ the glomerular membrane loss is integrity and as a result the protein is appearing in the urine. আরেকটা হতে পারে বললাম টিউবুলার প্রোটিনিউরিয়া, কোনো কারণে টিউবুল তার ফাংশনটা লস করেছে, সেজন্য যে নরমালি লো মলিকিউলার ওয়েট যেটা প্রোটিন যেটা সে অ্যাবজর্ব করে নিত, তার রিঅ্যাবজর্পশন পাওয়ার হ্যাজ বিন লস্ট বিকজ অফ দি ফাংশনাল অর ডিফেক্ট অর স্ট্রাকচারাল ডিফেক্ট। যেমন ধরো লেড পয়জনিং, অ্যামাইনো গ্লাইকোসাইড পয়জনিং, কিছু কিছু সার্টেন ড্রাগস, সার্টেন মেটাবলিক ডিসঅর্ডার, দে মে কজ দিস টিউবুলার ডিসফাংশন। ওভারলোড প্রোটিনিউরিয়ার কথা আমরা বলেছি যে আমাদের এমন কোনো ডিজিজ হয়েছে দ্যাট ইজ প্রোডিউসিং এক্সট্রা অ্যামাউন্ট অফ দি প্রোটিন, যেমন ধরো মাল্টিপল মায়োলোমা নামে একটা ডিজিজ আছে where there is abnormal plasma cell will be produced. এটা হচ্ছে প্লাজমা সেল যেটা অ্যান্টিবডি প্রডিউস করে, সেই প্লাজমা সেলের ক্যান্সার বলতে পারো, it's a kind of malignancy of plasma cell. As a result, abnormal amount of protein that is known as Baines-Jones protein will be overloaded in our blood and it will start to appear in the urine. তাহলে মাল্টিপল মায়োলোমাতে বেনস জোনস প্রোটিন নামে এক ধরনের অ্যাবনর্মাল প্রোটিন আমার বডিতে অনেক বেশি তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাপিয়ারিং ইন দি ইউরিন এন্ড কজিং দি প্রোটিনিউরিয়া। এন্ড যেহেতু ওভারলোড হয়ে প্রোটিনটা হচ্ছে সেজন্য এটা ওভারলোড প্রোটিনিউরিয়া। একইভাবে হিমোলাইসিস, কোনো কারণে আমার আরবিসি প্রচুর পরিমাণে ভেঙে যাচ্ছে, সো আরবিসি ভেঙে যাওয়া মানে সেখান থেকে হিমোগ্লোবিন গুলো রিলিজ হয়ে যাচ্ছে ব্লাডে, অ্যাজ আ রেজাল্ট আমাদের প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন গুলো ভেঙে গিয়ে সেটা প্রোটিনটা, তোমরা জানো হিমোগ্লোবিনের মধ্যে হিম থাকে আর গ্লোবিন থাকে, দ্যাট মিন্স প্রোটিন পার্ট, এটা আমাদের ইউরিন দিয়ে যখন এটা ক্রস করতে থাকে তখন দ্যাট ইজ নোন এজ হিমোগ্লোবিন ইউরিয়া এন্ড দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ওভারলোড প্রোটিনিউরিয়া। এইভাবে ওভারলোড প্রোটিনিউরিয়া মানে ওভার প্রোডাকশন অফ প্রোটিন ইন ইউর বডি এন্ড দ্যাট ইজ কজিং দি প্রোটিনিউরিয়া। ফাংশনাল অর বিনাইন প্রোটিনিউরিয়া মানে এটা হচ্ছে নরমালি কোনো কোনো পার্সনের বেলায় হতে পারে, খুব অ্যাবনর্মাল কিছু না এবং বেশি অ্যামাউন্টে প্রোটিন ক্রস করবে না। যেমন ধরো বলা হচ্ছে কেউ একটা খুব অনেক সিভিয়ার এক্সারসাইজ করলো, অ্যাজ এ রিজাল্ট অফ দিট এক্সারসাইজ প্রোটিন মে অ্যাপিয়ার ইন দি ইউরিন বাট ইট ইজ একটা বিনাইন কন্ডিশন, এটা কোনো অ্যাবনর্মাল কন্ডিশন না। অর্থোস্ট্যাটিক প্রোটিনিউরিয়া, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে, দাঁড়ানো অবস্থায় থাকলে, স্ট্যান্ডিং পজিশন, যখন প্রোটিনিউরিয়া অ্যাপিয়ার হয়, প্রোটিন অ্যাপিয়ার করে, তখন সেটাকে আমরা বলি অর্থোস্ট্যাটিক প্রোটিনিউরিয়া। ইটস আ বিনাইন কন্ডিশন, কোনো ট্রিটমেন্টের দরকার নাই, এটা হতে পারে, নরমালি অনেক মানুষের বেলায় হতে পারে। এক্সপোজার টু কোল্ড, হাইপারটেনশন বা পাইরেক্সিয়া এগুলো যাদের থাকে, জ্বর হয়েছে তার জন্য টেম্পোরারি ভাবে একটা ট্রানজিয়েন্ট প্রোটিনিউরিয়া হয়ে যাচ্ছে, তাহলে এই কন্ডিশন গুলো দিস আর নোন এজ ফাংশনাল অর বিনাইন কন্ডিশন।
it is not that much harmful for our body. এবার আমরা আসছি আমাদের আসল যেটা রেনাল ফাংশন টেস্টে। আমরা রেনাল ফাংশন টেস্ট কেন করে থাকি? টু অ্যাসেস আওয়ার রেনাল ডিজিজ অথবা রেনাল সিভিয়ারিটি, ডিজিজ একটা হয়ে গেছে সেই ডিজিজটা সিভিয়ারিটি কতটুকু সেটা দেখার জন্য, অথবা রেনাল ডিজিজ ট্রিটমেন্ট করা হচ্ছে সেই ট্রিটমেন্টে রেনাল ডিজিজটা রেসপন্স করছে কিনা, প্রগনোসিসটা কেমন, এবং আরো ধরো তুমি প্রোটিনিউরিয়া পাওয়া যাচ্ছে একজন পার্সনের কোনো কারণে, সেটা ডিটেক্ট করার জন্য আমরা সবকিছু এই সমস্ত রেনাল রিলেটেড কাজগুলো করার জন্য, অথবা আমার বডিতে কোনো কারণে ইলেকট্রোলাইটের অ্যাবনর্মালিটি পাওয়া যাচ্ছে সেটার কারণ কি, সেটা কি কোনো কিডনির কারণে হচ্ছে কিনা, অথবা কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডারস আমরা পাচ্ছি সেটার কারণ কি, এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের রেনাল ফাংশন টেস্ট গুলো প্রায় করা হয় এবং ডক্টরসরা বা ফিজিশিয়ানরা প্রায় রেনাল ফাংশন টেস্ট করতে দিয়ে থাকেন। রেনাল ফাংশন টেস্টের চার্ট হচ্ছে এটা। প্রথমত আমরা লার্জার হেডিং দিয়ে বুঝিয়েছি যে কোনটা দিয়ে কি ইন্ডিকেট করা হয়। প্রথম যেটা বলা হয়ে থাকে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন অথবা RE এক্সামিনেশন, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন যেটা করা হয়, এটা খুব ফ্রিকুয়েন্টলি দেওয়া হয়ে থাকে। ফ্রিকুয়েন্টলি এই টেস্টটা করতে দেওয়া হয়ে থাকে এবং তোমরা দেখবে প্রায় অনেকেই আছে তোমাদের ডক্টরের কাছে গেছো, কোনো সমস্যা হয়েছে, ডক্টর তোমাকে বলা হচ্ছে ইউরিনটা টেস্ট করে নেবেন। ইউরিনের কি টেস্ট সেটা হচ্ছে RE টেস্ট অথবা রুটিন টেস্ট। রুটিন টেস্টের আন্ডারে তিনটা পড়বে, একটা ফিজিক্যাল টেস্ট, একটা কেমিক্যাল টেস্ট, আর একটা মাইক্রোস্কোপিক টেস্ট। আরেকটা করতে দেওয়া হয় আমার গ্লোমিউলার ফাংশনটা ঠিক মতো আছে, আমার গ্লোমিউলার মেমব্রেনটা আমার ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমাকে দেখার জন্য আমরা এই টেস্টগুলো একটা একটা করে থাকি। মেজারমেন্ট অফ GFR, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, রেনাল ক্লিয়ারেন্স টেস্ট অফ ক্রিয়েটিনিন এন্ড ইউরিয়া, and albumin in the urine, presence or absence of albumin in the urine. এই সবগুলো টেস্ট আমাদেরকে একটা আইডিয়া দিবে, this all this tests will give us an idea whether our glomerular membrane is acting or not, অথবা ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা। এরপরে টেস্টগুলো আমরা করব রেনাল টিউবিউলটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। টিউবুলার ফাংশনস লাইক ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এন্ড ডিটেকশন অফ লো মলিকুলার ওয়েট প্রোটিন ইন দ্য ইউরিন। আর আদার্স এক্সট্রা কিছু করা হয় ব্লাডে টেস্টগুলো করে থাকি সিরাম ইলেকট্রোলাইটস দিয়ে। এখন তোমাদেরকে প্রায় অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে রেনাল ফাংশন টেস্টে আমরা কোন কোন স্যাম্পল নিয়ে করে থাকি। আমরা যখন এই পুরো রেনাল ফাংশন টেস্টটা ইভ্যালুয়েট করব তখন তুমি দেখবে certain functions will be done with the urine sample, certain functions will be done with the blood sample. তাহলে আমার দুটো স্যাম্পলই খুব বেশি জরুরি টু পারফর্ম দি রেনাল ফাংশন টেস্ট। যেমন ধরো এখানে আমি যদি সিরাম ইলেকট্রোলাইট করতে চাই, we will need blood sample, সো এটা হচ্ছে আমার ব্লাড স্যাম্পল দিয়ে লাগবে। আবার আমি যখন রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করবো, একেবারে স্পেসিফিক ভাবে ইউরিন কি আমি এক্সামিন করবো, দ্যাটস ওয়াই এখানে আমার ইউরিন স্যাম্পল লাগবে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তোমাদের প্র্যাকটিক্যালে অনেক সময় এবার আমাদের এক্সাম হয়েছে, প্র্যাকটিক্যাল করে ফেলছে, অথচ প্র্যাকটিক্যালি কোয়েশ্চেন করা হচ্ছে, এক্সামিনার এসে কোয়েশ্চেন করছে তোমার স্যাম্পল কি, হয়তো কাজ করছে ইয়ে নিয়ে, সিরাম নিয়ে, বলছে এটা হচ্ছে ইউরিন স্যাম্পল। এভাবে বললে তো ভুল হয়ে যায়, নাম্বার ভালো হয় না। So you have to be careful what you were doing in your lab, what is your sample there. আচ্ছা, এখন আমরা বলছি যে আমরা রেনাল ফাংশন টেস্টের রুটিন এক্সামিনেশনস অফ ইউরিনটা এটা নিয়ে এখন আমরা কথা বলবো ফার্স্ট, তারপরে আমরা একটা করে বাকিগুলোতে যাব। রুটিন এক্সামিনেশন অফ ইউরিনের আন্ডারে তিনটা সাব হেডিং এ আমরা এটাকে ডিভাইড করে থাকি, ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক। রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখে থাকি। ফিজিক্যাল এক্সামিনেশন, দয়া করে কেউ এখানে ফিজিওলজিক্যাল এক্সামিনেশন লিখো না। গুড নাম্বার অফ স্টুডেন্টস রাইট ফিজিওলজিক্যাল এক্সামিনেশন। ফিজিওলজি কখনো এক্সামিন করা হয় না। ফিজিওলজি মিন্স নর্মাল কন্ডিশন অফ ইউর বডি। আমরা এখানে ফিজিক্যাল এক্সামিনেশন করছি, মানে উই আর অ্যাকচুয়ালি ডুইং দি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দি ইউরিন। কি কি এখানে দেখা হয়, কোয়ান্টিটিটা দেখা হবে, কালারটা দেখা হবে, অ্যাপিয়ারেন্সটা দেখা হবে, স্পেসিফিক গ্র্যাভিটিটা দেখা হয়ে থাকে। মোটামুটি খালি চোখে বা কিছু টুকটাক অ্যাপারেটাস দিয়ে আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো ইউরিনের যেগুলো দিয়ে দেখে থাকি, সেটাই হচ্ছে আমার ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন। এখন ফিজিক্যাল এক্সামিনেশনে কোয়ান্টিটি কেমন হবে, কালার কেমন হবে, অ্যাপিয়ারেন্স কেমন হবে, স্পেসিফিক গ্র্যাভিটি কেমন হবে। If you don't know the normal urine characteristic, you cannot detect the abnormal characteristic. তাহলে আমাকে জানতে হবে নরমাল ক্যারেক্টারিস্টিক গুলো কি। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা নরমাল ইউরিনের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সেটাগুলো কি পাচ্ছি। কোয়ান্টিটি ইউজুয়ালি ধরা হয়ে থাকে 1 to 2 লিটার পার ডে, বাট ইট উইল ডিপেন্ড অন দি ফ্লুইড ইনটেক। এটা নরমাল পারসনের বেলায় তুমি নরমাল ফাইন্ডিংস যখন তোমার মাথায় থাকবে, ইউ ক্যান ইজিলি ডিটেক্ট দি অ্যাবনর্মাল কন্ডিশন হিয়ার। কালার ইউজুয়ালি স্ট্র কালার ইউরিন থাকে, একটু সাধারণ ইয়েলোইশ টাইপের। স্ট্র মানে এখানে খড়, এটা এক ধরনের
কি বলে এটাকে রোদে শুকিয়ে যে ঘাস থেকে যে করা হয় একটা খড়, সেটাকে স্ট্র বলে। সে স্ট্র কালার মিনস একটা ইয়েলোইশ কালার বা একটা গোল্ডেন টাইপের কালার থাকে নর্মাল ইউরিন, কারণ এখানে কিছু পরিমাণে সার্টেন pigments are there and these are normal. Urochrome and urobilinosin, normal metabolic reaction is the pigments gulo those who are passing to the urine, that will make the urine straw color. Appearance normally clear and transparent থাকবে, specific gravity 1010 থেকে 1040 থাকবে, osmolarity থাকবে 600 to 900 milliosmol per liter. So these are the normal characteristic or normal physical characteristic. You have to keep them in your mind. তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোয়ান্টিটিটা কি যে যেটা তোমার 1 to 2 লিটারের মধ্যে আছে না নাই, কম না বেশি, সেটা কালারটা কি এখানে অ্যাবনর্মাল কিছু আছে না নাই, অ্যাপিয়ারেন্সটা সেটা কি ক্লিয়ার অ্যাপিয়ারেন্স আছে না অন্য কোনো প্রবলেম আছে, নাকি এখানে কোনো অন্য ধরনের কোনো ঘোলাটে কিছু আছে সেটা দেখা যাচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কি নর্মালের লেভেলের মধ্যে আছে না না। ডিজিজ কন্ডিশন গুলোতে এই জিনিসগুলো আমাদেরকে অনেক সময় আমাদের মাথায় রাখতে হয় এবং আমাদেরকে ওইভাবে ডিজিজ ডায়াগনোসিস করতে হয়। যেমন খুব সিম্পল এক্সাম্পল, কালার, যখন সিভিয়ার জন্ডিস হয় তখন যখন বিলিরুবিন ইজ পাসিং থ্রু দ্য ইউরিন দেন দ্য কালার অফ দ্য ইউরিন উইল বি ইয়েলো। দ্যাট মিনস তোমাকে তখন এই কালারটা দেখে ডিটেক্ট করতে হতে পারে যে হ্যাঁ এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন, তখন তুমি ফার্দার টেস্ট গুলোতে যাবে। কেমিক্যাল এক্সামিনেশন আমরা কি কি চেক করব, আমরা কিন্তু রুটিন এক্সামিনেশনের মধ্যে আছি, আমরা শুধু এখন পর্যন্ত এইটুকু রেনাল ফাংশন টেস্টের ফার্স্ট টেস্ট রুটিন এক্সামিনেশন অফ ইউরিন নিয়ে কথা বলছি, আমরা ফিজিক্যালের কথা বললাম, এখন আমরা কেমিক্যালে ঢুকেছি। কেমিক্যালের মধ্যে আমরা দেখব পিএইচটা মাপবো, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এনি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ দ্য ইউরিন, প্রোটিন আছে কিনা, সুগার আছে কিনা, কিটোন বডি আছে কিনা, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন, বাইল সল্টস, ব্লাড এগুলো আছে কিনা, এগুলো আমরা কেমিক্যাল টেস্টে ডিটেক্ট করার চেষ্টা করব। এখন কেমিক্যাল টেস্টে যখন আমরা ডিটেক্ট করব তখন আমাকে অবশ্যই নরমাল অ্যাবনর্মালের মধ্যে একটা পার্থক্য করতে হবে। সো নরমাল ইউরিনের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমাকে জানতে হবে। পিএইচটা কি, ইউজুয়ালি ইউরিনের পিএইচ ইজ ইন আ ওয়াইড রেঞ্জ, ব্লাডের পিএইচ যতটা ন্যারো রেঞ্জে থাকে, আমরা 7.35 থেকে 7.45 বলে থাকি ব্লাড পিএইচ, বাট হিয়ার ইন দিস দ্য পিএইচ ইজ উইদিন আ ভেরি বিগ রেঞ্জ, ওয়াইডার রেঞ্জ, 4.5 থেকে 8, অ্যাভারেজ আমরা বলে থাকি 6। এই রেঞ্জটা ইউজুয়ালি আমাদের ডিপেন্ড করে আমাদের food in habiter upore. If we take more amount of protein food, the urine will be acidic. If we take more amount of veg foods, the urine will be alkaline. So food upor, intake of the food is usually onekta responsible for pH of urine normal personer case, but this pH may be altered when there is abnormal or abnormalities in the urine, or when the urine is unable to maintain the normal acid base function. Urobilinosin থাকতে পারে present in the small amount, যেটা আমরা বলেছি that is responsible for the normal straw color of the urine, and protein usually থাকে বা খুব অল্প অ্যামাউন্টে থাকে, আমরা যদি বলি less than 150 milligram per day of urine, এগুলো হচ্ছে সব নরমাল পার্সনের। যখনই এই জায়গাগুলোতে তুমি অ্যাবনর্মালিটি পাবা, যখন পিএইচ ইজ অ্যাবনর্মাল, যখন দেখা যাবে প্রোটিন ইজ অ্যাবনর্মাল, এই অ্যাবনর্মালিটি গুলো যখনই থাকবে তখনই তুমি এটাকে একটা কোরিলেট করে সেটা ডিজিজ স্টেটটা চিন্তা করে নিতে হবে। এখন আমাদের অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন কি কি থাকতে পারে এবং সেইগুলোর জন্য আমাদের পার্টিকুলার কিছু টেস্ট আমরা ল্যাবে দিয়ে থাকি, যে দিস টেস্ট উইল ডিটেক্ট দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইউরিন। সেগুলো কি, যেমন if there is protein in the urine we can detect them by heat coagulation test, if there is blood in the urine we can detect by benzidine test, if there is reducing sugar that will be determined by Benedict's test, if there is ketone body that will be determined by Rotharas test, if there is bile salt by Hayes sulfate test, bilirubin, Faucher's test, and urobilinosin, Ehrlich's test. You have to memorize all these names. It's খুব important for viva and for OSPE examination. Practically যে OSPE যখন করা হয় এই কোশ্চেনটা আসে প্রায়, এবং this is also very important for viva question, এবং রিটেনও এটা মাঝে মাঝে আসে। What are the abnormal constituent of urine? Mention one test for each of the constituent. তাহলে এভাবে একটা একটা করে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট গুলো দিবে, যেগুলো নরমালি থাকে না, যখনই থাকে তখন আমরা এগুলোকে টেস্ট দিয়ে ডিটেক্ট করে থাকি। সেই টেস্টগুলোর পার্টিকুলার নেম গুলো কি কি। তাহলে আমার এবারে চলে গেল, আমি এখনো পর্যন্ত করছি হচ্ছে কেমিক্যাল টেস্ট। রুটিন এক্সামিনেশনের ফিজিক্যাল শেষ, রুটিন এক্সামিনেশনের কেমিক্যাল শেষ, এরপরে কিছু মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি with use of microscope. That is actually done by microbiology department, where they will search for any epithelial cell, any RBC, any pus cells, crystal, cast, etc.
So that is the actually duty of our microbiologist. তাহলে এই চলে গেল আমার রুটিন এক্সামিনেশন অফ দ্য ইউরিন রেনাল ফাংশন টেস্টের প্রথম যে রুটিন যেটা এটা খুব হরহামেশাই করতে দেওয়া হয় প্রায় ফিজিশিয়ানরা সাজেস্ট আস টু ডু দিস রুটিন এক্সামিনেশন অফ দ্য ইউরিন সেখানে ফিজিক্যাল কেমিক্যাল এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন গুলো করা হয়ে থাকে নেক্সট আমরা করব হচ্ছে গ্লোমিউলার ফাংশন দেখবো তো গ্লোমিউলার মেমব্রেন whether it is intact or not গ্লোমিউলার ফাংশনের মধ্যে অনেকগুলো আছে জিএফআর ক্রিয়েটিনিন ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট অ্যালবুমিন ইন দি ইউরিন আচ্ছা আমরা প্রথমে বললাম আমরা গ্লোমিউলার ফাংশনের মধ্যে আমরা প্রথমে করি মেজারমেন্ট অফ দি জিএফআর কিভাবে মাপা হয় normal value of the GFR is 125 milliliter per minute you have to memorize this value খুব important for viva প্রায় জিজ্ঞেস করা হয় GFR এর ভ্যালু কত 125 milliliter per minute so যখনই তোমার গ্লোমিউলার মেমব্রেন when it is not working properly where there is তখনই দেখা যাবে কি the GFR value will be decreased GFR টা তখন decreased হয়ে যাচ্ছে কেন GFR মানে হচ্ছে গিয়ে the amount of the filtrate that is passing through the both kidney per unit of the time তাহলে যখন গ্লোমিউলার মেমব্রেন ঠিকমতো কাজ করছে না বা গ্লোমিউলার ফাংশনটা ইম্পেয়ার্ড হচ্ছে তখন ন্যাচারালি এই ফিল্ট্রেশনটা ঠিকমতো হচ্ছে না ফিল্ট্রেশন ফাংশন ইজ ইম্পেয়ার্ড দ্যাটস হোয়াই দ্যাট ভ্যালু উইল বি ইম্পেয়ার্ড আচ্ছা জিএফআর আমরা কি কি ভাবে মেপে থাকি একটা হতে পারে রেডিও আইসোটোপ ক্লিয়ারেন্স স্টাডি এটা সাধারণত আমাদের যেগুলো নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট আছে সেখানে এগুলো করা হয়ে থাকে রেডিও আইসোটোপ ক্লিয়ারেন্স স্টাডিটা যেখানে রেডিও আইসোটোপ ইজ ইউজড টু ডু দি ক্লিয়ারেন্স টেস্ট আচ্ছা তোমাদেরকে অলরেডি ক্লিয়ারেন্স টেস্ট করা হয়ে গেছে রেনাল ক্লিয়ারেন্স টেস্ট ভ্যালু রেনাল ক্লিয়ারেন্স ভ্যালু তোমরা বিভিন্ন সাবস্টেন্স ইউজ করে রেনাল ক্লিয়ারেন্স ভ্যালু দেওয়া হয় যে সেই জিনিসগুলো অলরেডি ইউ হ্যাভ লার্ন দিস থিংস সেই সেম ফর্মুলা ইউজ করে radioisotope use করা হয় radioisotope has been given to your body and the clearance test of that radioisotope is here estimated then the GFR is estimated second হচ্ছে formula based estimated GFR একটা পার্টিকুলার ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী একটা GFR ক্যালকুলেশন করা হয় this is actually the calculated value এখানে কি কি লাগবে এখানে লাগবে একটা জেন্ডারটা জানতে হবে whether the patient is male or female আর জানতে হবে what is the age of that particular male or female আর জানতে হবে the serum creatinineটা কত এবার এই ইকুয়েশনের মধ্যে you will fit this k estimated GFR is equals to k is a constant if the patient is male the k will be 1.23 if the patient is female the k will be 1.04 k times 140 minus age of the patient in years times body weight in the kg body weight of the patient in kg divided by serum creatinine in micromole per liter তাহলে if you know the age of the patient if you know the body weight of the patient if you know the serum creatinine condition and if you know the gender of the patient you can use a particular device is also found as apps forms বিভিন্ন অ্যাপসও পাওয়া যায় GFR ডিটারমাইন করার জন্য এখানে এই এস্টিমেটেড GFR এর ফর্মুলাটা ইউজ করা হয় অ্যাপস নামিয়ে তুমি তোমার ওজন তুমি তোমার বয়স তোমার সিরাম ক্রিয়েটিনিনটা যদি দেওয়া থাকে you can easily find the estimated GFR value তবে এটা খুব অ্যাকুরেট হয় না অনেক সময় তারপরে অ্যাপ্রক্সিমেট হতে পারে এটা দিয়ে আমরা একটা GFR ডিটারমাইন করতে পারি বাট ইউজুয়ালি GFR is determined by clearance test of creatinine and urea আচ্ছা এরপর গ্লোমিউলার ফাংশন দেখার জন্য আমাদেরকে সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা বের করতে হবে সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন ইজ আ ভেরি গুড মার্কার টু সি দ্য কিডনি ফাংশন নরমাল ভ্যালু হবে 0.7 থেকে 1.4 মিলিগ্রাম পার ডিএল যদি এসআই ইউনিটে করি 60 to 120 মাইক্রোমোল পার লিটার পার ডিএল এই অ্যামাউন্টটা খুব বেশি জরুরি ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ভ্যালু যখনই তোমার গ্লোমিউলার ফাংশন ইন্টারাপ্টেড হবে তার মানে ক্রিয়েটিনিনটা ক্লিয়ার হতে পারছে না দ্যাটস হোয়াই ইট উইল বি ইনক্রিজড ইন ইওর বডি তখন সিরাম ক্রিয়েটিনিনটা নরমাল ভ্যালুর চেয়ে বেড়ে যাবে কিডনি পেশেন্টদেরকে দেখবা রেগুলার ক্রিয়েটিনিন লেভেল টেস্ট করতে দেওয়া হয় ক্রিয়েটিনিন দিয়ে আমরা টেস্টটা করে থাকি আচ্ছা ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশন নরমালি ব্লাড ইউরিয়াটা হচ্ছে 50 থেকে 40 মিলিগ্রাম পার ডিএল এটা হচ্ছে এসআই ইউনিটে এটা ব্লাড ইউরিয়া লেভেলও ইট উইল বি ইনক্রিজড ইফ দ্য কিডনি ফাংশন ইজ ইন্টারাপ্টেড আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমরা করে থাকি গ্লোমিউলার ফাংশন সেটা হচ্ছে রেনাল ক্লিয়ারেন্স টেস্ট এবং এটা দিয়েও জিএফআর মাপা হয়ে থাকে রেনাল ক্লিয়ারেন্স টেস্টের ফর্মুলা হচ্ছে UV/P ইউ হ্যাভ অলরেডি লার্নড ইট আমি জানি যেটা তোমাদের অলরেডি লেকচার হয়ে গিয়েছে ইউ হচ্ছে কি ইউরিনারি কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স যার টেস্ট তুমি করবা যার ক্লিয়ারেন্স টেস্ট V হচ্ছে ইউরিন ফ্লো রেট P হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স
এই ফর্মুলাটা ইউজ করে we can easily find out the clearance value of a particular substance, then we can find out the glomerular function or GFR value. যেমন সবচেয়ে বেশি কমন হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। ক্রিয়েটিনিনটা আমার বডিতে নরমালি প্রডিউসড হয়, নরমালি খুব স্লো রেটে মাসল ম্যাস থেকে তৈরি হতে থাকে। সো ইট ইজ অ্যান এন্ডোজেনাসলি সিনথেসাইজড সাবস্টেন্স দ্যাট ক্যান বি ইউজড ফর দিস ক্লিয়ারেন্স টেস্ট। এন্ড এই ফর্মুলাটা ইউজ করে urinary concentration of urine, volume of the urine, plasma urinary concentration of creatinine, volume of the urine and plasma concentration of creatinine, এটা যদি আমরা এখানে সেট করি then we can find the creatinine clearance test, and that is the value 70 to 140 milliliter per minute, normal level. We can also use urea clearance test. Normal level is 60 to 70 milliliter per minute. এই দুটো লেভেল দেখে আমাদের কিন্তু ধারণা হয়ে যেতে পারে what is the GFR value, এবং এই ভ্যালুগুলো ইন্টারাক্টেড হবে যদি আমার কিডনি ফাংশনটা ইন্টারাক্টেড হয়ে থাকে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ভ্যালুজ অলসো। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট এবং ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট এই দুটোর মধ্যে যদি তোমাকে একটা বেছে নিতে নেওয়া হয় তাহলে তুমি নিবা হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, বিকজ ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট উইল ডিপেন্ড অন ইউর ফুড হ্যাবিট। প্রোটিন খাবার বেশি খেলে ইউরিয়া প্রোডাকশন বেশি হতে পারে, প্রোটিন খাবার কম খেলে ইউরিয়া প্রোডাকশন কম হতে পারে। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু মে ডিফার। দ্যাটস ওয়াই মোস্ট অথেন্টিক অর ডিপেন্ডেবল হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট। and detection of albumin in the urine, ইউরিনের মধ্যে অ্যালবুমিন পাস করছে কিনা এটাও আমাকে একটা আইডিয়া দিবে যে how is my glomerular function or glomerular membrane is intact. Usually albumin cannot pass to the urine because of its charge, and that's why if it passes to the urine it is also clinically important যে হ্যাঁ অ্যালবুমিন পাস করছে মানে something is wrong there. তাহলে এটা গেল আমার রেনাল ফাংশন টেস্টের মধ্যে আমার গ্লোমেরুলার ফাংশন টেস্ট গুলো হলো। এখন আমি টিউবিউলার ফাংশন, আমার টিউবিউল ঠিক মতো কাজ করছে কিনা সেটার জন্য আমি টেস্ট করে থাকি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এবং ডিটেকশন অফ লো মলিকিউলার প্রোটিন ইন দি ইউরিন। সেটা কি? সেটা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট মানে হচ্ছে এরকম, ইফ নর্মাল পারসনের ক্ষেত্রে কি হয় যে আমি যদি অনেকক্ষণ পর্যন্ত ওয়াটার না খেয়ে থাকি, ইফ আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার দেন মাই প্লাজমা অসমোলারিটি উইল বি ইনক্রিজড, and this increased plasma osmolality will stimulate ADH secretion. As a result, ADH will increase the reabsorption of the water from my distal tubule and collecting tubule to conserve more water in the body. এটা হচ্ছে নরমাল পারসনের বেলায় হবে। তার মানে যদি কেউ কিছুক্ষণ ধরে পানি না খেয়ে থাকে তাহলে তার এডিএইচ রিলিজ হবে এবং সেই এডিএইচটা তার বডিতে পানিটা ধরে রাখবে, তার ফলে রেজাল্ট হিসেবে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। So concentrated urine, if we measure the osmolarity of the urine, it will be increased. Normal personer ক্ষেত্রে, if there is water deprivation, then the osmolarity of the urine will be increased due to the concentrated urine formation. যদি কোনো কারণে টিউবিউল গুলো ঠিকমতো কাজ না করে বা অথবা আমার টিউবুলার রিঅ্যাবজর্পশন যদি ঠিকমতো না হয়, টিউবুলার রিঅ্যাবজর্পশন যদি দেখা যায় এডিএইচ টিউবুলের উপর কাজ করছে বাট স্টিল দ্য টিউবুল ইজ নট রিঅ্যাবজর্বিং দি ওয়াটার, তখন দেখা যায় ওয়াটার ডিপ্রাইভেশনের পর আমি পানি না খেয়েও যদি পানি না খেয়েও থাকে তখনও দেখা যাবে তার ইউরিনের কনসেন্ট্রেশন ঠিকমতো হচ্ছে না, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে না বা ইউরিনের অসমোলারিটিটা সেরকম ভাবে বাড়ছে না। In that case, we will say that concentrating ability has been lost here because of the tubular dysfunction. So, এটাও আমার একটা water deprivation test দিয়ে we can identify the tubular dysfunction. আরেকটা কিভাবে করতে পারি? Detection of the low molecular weight protein. কিছু কিছু প্রোটিন আছে লো মলিকিউলার ওয়েট, যেমন আলফা 2, আলফা 1, বিটা 2 এটসেট্রা। আলফা 1 আর বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন নরমালি কিন্তু ক্রস করে চলে আসতে পারে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে বিকজ অফ देयर ভেরি স্মল সাইজ, বাট টিউবিউল আলটিমেটলি সেগুলোকে আবার রিঅ্যাবজর্ব করে না। ইন কেস অফ আ নরমাল পারসন, টিউবিউল উইল রিঅ্যাবজর্ব দিস ভেরি লো প্রোটিন, very low molecular weight protein. তখন তাতে কি হয়ে যাচ্ছে যে এই প্রোটিনগুলো যেটা অ্যাবজর্ব হয়ে যায়, they shouldn't be appeared in the urine. কিন্তু যদি দেখো এই প্রোটিনগুলো ইউরিনে পাওয়া যাচ্ছে low molecular weight protein, then we can have an idea, yes, the tubule is not functioning properly, tubular reabsorption is not occurring here properly, that's why this low molecular weight protein is appeared in the urine. এই হচ্ছে গেল। আর আমরা সিরাম ইলেক্ট্রোলাইটস করে থাকি আমাদের একটা ওভারঅল ধারণা পাওয়ার জন্য যে আমার বডি সোডিয়াম কেমন, আমার বডি পটাশিয়াম কেমন। ইউজুয়ালি এই সোডিয়াম পটাশিয়াম এগুলোর সাথে আমরা জানি রেনাল রেগুলেশনের একটা ব্যাপার আছে, একটা রিলেশন আছে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম সিক্রেশন, these are done by renal tubules. So if you have the serum electrolyte level and you do have a history of renal disease, then you can also have an idea about the renal disease condition or how the kidney is functioning.
This is in general the renal function test. এই হচ্ছে আমার renal function test, and I've already completed today's topic. If you have any question, you may ask. তোমাদের কি এমনি যা পড়িয়েছি তাতে বোঝার কোনো সমস্যা আছে? কোনো জায়গায় কি আবার বোঝানোর আছে, নাকি মোটামুটি ক্লিয়ার হয়েছে? স্পেশালি renal function Yes, ma'am. test. renal function test আমি বলেছি যে এটা রিপিট হতে পারে, আগে হয়তো renal সিস্টেমে পড়ানো হতে পারে, এখন আবার এটা পড়ানো হচ্ছে। এবং তিনটা ফাংশন টেস্ট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, renal function, thyroid function and liver function। তিনটা থেকেই কোয়েশ্চেন আসে। সামটাইমস all the three come in the same exam, একই সঙ্গে তিনটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, নানান ভাবে কোয়েশ্চেন আসতে পারে, পার্টিকুলার ভাবে ছোট ছোট করে কোয়েশ্চেন আসতে পারে। ইন জেনারেল renal function টেস্ট কি সেটা না হিসেবে ছোট করে অন্য কিছু শুধু দিতে পারে, রুটিন এক্সামিনেশন অফ ইউরিনটা কি সেটা দেখো। সুতরাং তোমাকে ইন জেনারেল renal function টেস্টের একটা আইডিয়া থাকতে হবে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। এই জিনিসগুলো তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তোমার জন্য ইট উইল অলসো বি ভেরি মাচ হেল্পফুল when you do your ক্লিনিক্যাল স্টাডি। যখন তুমি থার্ড ইয়ারে গিয়ে রোগী দেখবে, রোগীর এই রিপোর্ট গুলো দেখবে, তখন এগুলোর সাথে কোরিলেট করতে পারবে। ইউ উইল হ্যাভ আ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট দি renal function টেস্ট। আচ্ছা, তাহলে যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে তোমাদের ব্যাচ টিচারের সাথে ডিসকাস করবা। তারপরেও যদি তাদের আরো বেশি কোনো সমস্যা থেকে থাকে, then we will take extra classes on this. Proteinuria, renal function test. তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, so then I may leave. Okay, thank you very much. I am leaving the meeting now. Assalamu alaikum, ma'am. Assalamu alaikum, ma'am. Assalamu alaikum, ma'am. Wa alaikum assalam. Assalamu alaikum, ma'am. Wa alaikum assalam. Assalamu alaikum.